founder and CEO of Phoenix Investment. নিশার অহংকারের পতন এবং বিলিয়নিয়ারের প্রতিশোধ। পরদিন সকাল। নিশা আজ তার সবচেয়ে দামি কালো ডিজাইনার স্যুট পরে তৈরি, চোখে মুখে সেই চেনা অহংকার আর আত্মবিশ্বাস। আজ মুম্বাইয়ের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোম্পানি ফিনিক্স ইনভেস্টমেন্টের মালিকের সাথে তার মিটিং। এই ফান্ডিংটা পেয়ে গেলেই তার সৎবাবার ষড়যন্ত্র চিরতরে শেষ হয়ে যাবে। বাড়ি থেকে বের হওয়ার সময় সে তাচ্ছিল্যের দৃষ্টিতে সোফায় ঘুমিয়ে থাকা রণবিজয়ের দিকে তাকালো। মনে মনে ভাবল, ফান্ডিংটা কনফার্ম হওয়ার পর এই রাস্তার ভিখারিটাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। 4 কোটি টাকা তো দূরের কথা, 4টে পয়সাও দেব না। দুপুর 12টা। ফিনিক্স ইনভেস্টমেন্টের হেডকোয়ার্টার্স। মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল স্কাইক্র্যাপারের টপ ফ্লোরে নিশা পা রাখল। চারপাশের জাঁকজমক দেখে নিশা বুঝতে পারল, এই কোম্পানির মালিকের কাছে সে নিতান্তই এক ক্ষুদ্র পতঙ্গ। সেক্রেটারি নিশাকে বিশাল গ্লাস ডোরের ওপারে সিইও এর কেবিনে নিয়ে গেল। কেবিনটা এতটাই বড় যে নিশার নিজের অফিস এর এক কোণে ঢুকে যাবে। বসের বিশাল লেদার চেয়ারটা জানালার দিকে ঘোরানো। নিশা তার সবচেয়ে প্রফেশনাল হাসি মুখে টেনে বলল, গুড মর্নিং স্যার, আমি নিশা। আমার কোম্পানির ফান্ডিংয়ের ব্যাপারে। কথাটা শেষ হওয়ার আগেই ধীরে ধীরে চেয়ারটা ঘুরল। চেয়ারটা ঘুরতেই নিশার মুখের কথা যেন গলায় আটকে গেল। তার পায়ের তলার মাটি মুহূর্তের মধ্যে কেঁপে উঠল। চোখ দুটো বিস্ময়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। বিশাল সিইওর চেয়ারে বসে আছে রণবিজয়, কিন্তু এ তো সেই ভীতু সাধারণ মাথা নিচু করে থাকা রণবিজয় নয়। তার পরনে লাখ টাকার আরমানি স্যুট, হাতের কবজিতে চকচক করছে লিমিটেড এডিশনের রোলেক্স ঘড়ি। চোখের দৃষ্টিতে কোনো অসহায়ত্ব নেই, বরং সেখানে জ্বলছে এক ভয়ঙ্কর তীক্ষ্ণ প্রতিশোধের আগুন। ঠোঁটের কোণে ঝুলছে এক তাচ্ছিল্যের হাসি। নিশা কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, রণবিজয়, তুই এখানে কি করছিস? তুই জানিস এটা কার কেবিন? এক্ষুনি বেরো এখান থেকে, না হলে সিকিউরিটি ডাকব। রাঘব এবার শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে কোনো ভয় ছিল না, ছিল এক সম্রাটের দম্ভ। সে চেয়ার ছেড়ে উঠে ধীরে ধীরে নিশার দিকে এগিয়ে এলো। তার ব্যক্তিত্বের ভারে নিশা আপনা আপনি কয়েক পা পিছিয়ে গেল। রণবিজয় নয় মিসেস নিশা, আমি রাঘব সিংঘানিয়া, ফিনিক্স ইনভেস্টমেন্টের ফাউন্ডার এবং সিইও। রাঘবের ভরাট গম্ভীর কণ্ঠস্বর পুরো কেবিনে গমগম করে উঠল। নিশার শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। তার মনে হতে লাগলো কেউ যেন তার মস্তিষ্ক অবশ করে দিচ্ছে। রাঘব নিশার ঠিক সামনে এসে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, মনে আছে নিশা, কয়েক ফোঁটা গ্রিন টি পড়ার অপরাধে তুমি সবার সামনে আমার গায়ের শার্ট খুলিয়ে তোমার জুতো পরিষ্কার করিয়েছিলে। আমার নামে অফিসে সেই নোংরা ওষুধের পার্সেল আনিয়ে পৈশাচিক আনন্দ পেয়েছিলে। তুমি ভেবেছিলে টাকার জোরে তুমি একটা মানুষকে কেনা গোলাম বানাতে পারো। নিশা এবার কাঁদতে শুরু করল। তার সেই আকাশ ছোঁয়া অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সে হাত জোর করে বলল, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। প্লিজ আমার কোম্পানির ফান্ডিংটা ক্যান্সেল করো না, না হলে আমি রাস্তায় বসে যাব। রাঘব ডেস্কে রাখা একটি ফাইল নিশার মুখের ওপর ছুঁড়ে মারল। ফান্ডিং? তুমি কি ভেবেছ তুমি এখানে ফান্ডিং নিতে এসেছ? ফাইলটা খুলে দেখো। কাঁপা কাঁপা হাতে নিশা ফাইলটা খুলল। চোখ বোলাতেই তার বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। রাঘব ক্রূর হেসে বলল, গত 1 সপ্তাহে আমি তোমার কোম্পানির সমস্ত লোন এবং মেজরিটি শেয়ার কিনে নিয়েছি। আজ থেকে তুমি আর তোমার কোম্পানির মালিক নও, তোমার কোম্পানির নতুন বস আমি। নিশা ধপ করে মেঝেতে বসে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রাঘব তার পকেট থেকে নিশার তৈরি করা
সে কন্ট্রাক্ট ম্যারেজের কাগজটা বের করলো এবং নিশার চোখের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিল। তোমার ওই 4 কোটি টাকার জরিমানার চেক আমি কাল রাতেই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, কারণ আজ থেকে তুমি আমার স্ত্রী নও আর আমার গোলামও নও। আজ থেকে তুমি আমার কোম্পানির একজন সাধারণ পিয়ন। আর হ্যাঁ, রাঘব তার দামি ইতালিয়ান চামড়ার জুতোটা নিশার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার জুতোর ওপর আজ একটু ধুলো লেগেছে, তোমার ওই দামি ডিজাইনার স্যুট দিয়ে জুতোটা একটু পরিষ্কার করে দাও তো, ঠিক যেমনটা তুমি সেদিন করিয়েছিলে। অহংকারে অন্ধ পুরুষ বিদ্বেষী নিশা আজ তার চরম পরিণতি পেল। যে জুতো একদিন সে রণবিজয়কে দিয়ে পরিষ্কার করিয়েছিল, আজ ভাগ্যের নির্মম পরিহাসে নিজের কোম্পানির অস্তিত্ব বাঁচাতে সেই জুতোর কাছেই ডুকরে কেঁদে উঠল একসময়ের দাপুটে লেডি বস নিশা।